এরকম একটি জিনিস জানতে এসেছি। দেখো কি জিনিস, একটি জিনিসে দেখতে এসেছি। জীবজগতের এখন যেটা করতে চাই সেটা হচ্ছে সংবেদনশীলতা, সেন্সিটিভিটি। সংবেদনশীলতা আমরা নানা জিনিস দেখতে পাই পারিপার্শ্বিক বা আমাদের জীবনে, আমরা তার মধ্যে একটি জিনিস এখন শুরু করছি, সেটা সংবেদনশীলতা। এই বিষয়টা পড়তে আসার শুরুতে একটু স্বামীজির একটা কথা নিয়ে চলতে শুরু করি, মনে হয় সেটা সুবিধে হবে। স্টেপস ইন মেডিটেশন। ধ্যান একটা বিশেষ জিনিস যার মধ্যে দিয়ে মানুষ জীবনের চরম লক্ষ্য লাভে পথে এগিয়ে চলে। তার মধ্যে একটি জিনিস আমরা প্রথম নিচ্ছি, স্বামীজি একটি ধারণা বলছেন, সেটি কি বলছেন? the mind should first be employed in perceiving the external causes of sensation, then the internal motions, and then its own reaction. ধ্যানের ধাপ কিরকম হতে পারে বলছেন? মাইন্ড শুড বি ফার্স্ট এমপ্লয়েড, মনকে প্রথমে দিতে হবে, কোথায় যুক্ত করতে হবে? পারসিভিং এক্সটার্নাল কজেস অফ সেন্সেশন, বাইরে থেকে যেসব কারণের জন্য আমাদের সংবেদনশীলতা দেখা দেয়, আমরা কিছু সাড়া দিই, সেই কারণগুলোর দিকে তাকালাম, ঠিক আছে? তারপরে কি? তারপরে ইন্টারনাল মোশন, ভেতরের মনের মধ্যে যে সমস্ত গতি চলছে, তারপর দেন ইটস ওন রিয়াকশন, সেই গতিতে কি কি ভাব বা তরঙ্গ উঠছে। মনে করো তোমাকে একটা কেউ একটা সুখ্যাতি করলো, তোমার মধ্যে বেশ একটা আনন্দ দেখা দিল, আবার কেউ একটা খারাপ কথা বললো, তোমার মধ্যে একটা রাগ দেখা দিল। এই যে তরঙ্গটা উঠলো সেটাকে লক্ষ্য করা, তুমি যদি সেটার উপরে সেই রকম নজরদারি চালাতে পারো জানো, তাহলে ধ্যান যেন ধীরে ধীরে এগোচ্ছে এই রকম। তাহলে বাইরের থেকে আমরা এমন কিছু উদ্দীপনা গ্রহণ করি যার জন্য সাড়া দিই, তাতে একটা বাইরের জগৎ থেকে ভেতরের জগতে ধ্যানের বিষয়বস্তু করা হলো। আমরা এখন যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে সেন্সেশন, বাইরের সেই ব্যাপারটা, ভেতরেরও ব্যাপার থাকবে। তো সাড়া দানের বিষয়টা আসছি কিরকম সেই বিষয়, সেই আগে তাহলে দেখছি একটা একটা করে। তাহলে একটু এগোতে শুরু করি, বিষয়টা কিরকম। সংবেদনশীলতা বলতে কি বোঝো? দুটো ছবি দেখতে পেয়েছি, দুটো ছবি থেকে আমরা বোঝার চেষ্টা করছি কি জিনিস সেটা। দুটো ছবি থেকে দেখতে চেষ্টা করছি কিরকম। ছবিটা বলছে, বাঁদিকের ছবিটা বলছে কি না সূর্যমুখী ফুল, আমার মনে হয় সবাই কম বেশি সেটা জানে। ডান দিকের ছবিটা মা খাবার এনেছেন, মা পাখি, শাবকরা সব হাঁ করে আছে, খাবার সবাই চাইছে, খাবার দেখেছে আর দেখেই খাবারটা চাই বলে জানিয়েছে, আকাঙ্ক্ষা খাবারের। তাহলে এই দুই ক্ষেত্রেই আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি কিছু। সূর্যমুখী সূর্যের দিকে তাকিয়ে ফুলটা চলে, সারাদিন যেদিকটাই রোদ দেখা যাচ্ছে ফুলটা মুখটা সেদিকে ঘুরিয়ে নিতে চায়। এই ফুলের মুখটা সূর্যের দিকে যে আলোর দিকে ঘুরে যায়, এর নাম কেউ জানে? বাঁশবেড়িয়া, কামালপুর, জানো তাকে কি বলে? সুযোগ হলে আসবো। তাহলে প্রথম করছি সংবেদনশীলতা। সূর্যমুখী সূর্যের দিকে তাকিয়ে তাকিয়ে চলে, মা পাখি খাবার এনেছে, ছোটরা শাবকরা সব খাবারের জন্য হাঁ করেছে, একটা আকাঙ্ক্ষা জানাচ্ছে আমার চাই বলে। তাহলে জীবের যে কোনো ধরনের পরিবর্তন শনাক্ত করে সেই অনুযায়ী সাড়া প্রদানের যে ক্ষমতা, তাকে বলা হবে সংবেদনশীলতা, সেন্সিটিভিটি, তাকে বলা হবে সংবেদনশীলতা। একটা কোনো জিনিস পরিবর্তন, তাকে শনাক্ত করেছে, জেনেছে, বুঝেছে এবং তাই অনুযায়ী একটা সাড়া দিচ্ছে, এই বিষয়টাকে বলা হচ্ছে, এই যে ক্ষমতা, তাকে সংবেদনশীলতা বলা হচ্ছে। হাতটা আগুনে সেঁকছিলাম, বেশি একটু গরম লাগলো, হাতটা আপনার থেকে সরিয়ে নিতে চাইছি, বা এই যে একটা সাড়া দেওয়া হলো, এই রকম নানা ধরনের সাড়া আমাদের জীবনে চলছে।
আর অন্য জীবেরও চলছে। আমরা এখানে উদ্ভিদের একটা দেখেছি আর একটা প্রাণীর জিনিসটা নিয়েছি। উদ্ভিদের যে সাড়াদানের এখানে একটা ঘটনা নিয়েছি, এই বিশেষ সাড়াদানের ঘটনাটার একটা নাম আছে, সেই নামটাতে এবারে আসছি। নাম হেলিওট্রপিজম। সূর্যের সাথে সাথে অঙ্গের অবস্থান পরিবর্তন, এটা হচ্ছে এক ধরনের নাম আসবে চলন। এইসব নামটামগুলোর সঙ্গে পরিচয় করতে হবে। হেলিওট্রপিজম একটা বিশেষ নাম বলেছে, এই নামটা আবার অন্যত্র আসবে, তখন জানতে হবে। তো সূর্যের সাথে সাথে অঙ্গের অবস্থান, ফুলটার অবস্থানটা পরিবর্তিত হচ্ছে, এর নাম হেলিওট্রপিজম বলেছি। একটু অল্প অল্প করে হলেও লিখে ফেলতে হবে। খাতা এক জায়গায় 10টা পৃষ্ঠা রাখো, সেখানেই এই জীবন বিজ্ঞানের সবটা ধারাবাহিকভাবে লিখবে। তাহলে ক্লাসেই খাতাটা তৈরি হয়ে যাবে, যেখান থেকে তুমি পরবর্তীকালে সাহায্য নিতে পারবে। এভাবেই করো, সেটাই সুবিধাজনক। তাহলে সংবেদনশীলতা করেছি, কাকে বলে করেছি, একটা হেলিওট্রপিজম নাম নিয়েছি, উদাহরণ দেখেছি, উদাহরণ ওখানেই বলা হয়ে গেছে। আমরা একটু শুরু করব। এখানে আরো একবার স্মরণ করে নিচ্ছি, যেহেতু উদ্ভিদ প্রাণী মূলত এই দুই জীব জগতের, দুটি বড় জগতের মধ্যে দুটি অংশতে আমরা তাকিয়ে দেখব। জীব জগৎকে আমরা 5টা রাজ্যে ভাগ করে পড়ছি, মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্ল্যান্টি এবং অ্যানিমেলিয়া। আমরা মূলত এখন দেখবার চেষ্টা করব প্ল্যান্টি এবং অ্যানিমেলিয়াতে। উদ্ভিদ তাহলে কাকে বলবো এই শ্রেণী বিভাজন পদ্ধতিতে? 5 রাজ্য যুক্ত শ্রেণী বিভাজন পদ্ধতিতে কাকে উদ্ভিদ বলবো? কুচবিহার বলতে হবে। উদ্ভিদ বলতে বুঝিয়েছি আমরা যাকে, এই 5 রাজ্য যুক্ত শ্রেণী বিভাজনে একবার মনে করে নিচ্ছি, এরাই উদ্ভিদ, এই অনুযায়ী চলবো। যে সকল ইউক্যারিওটিক বহুকোষী স্বভোজী জীবে কোষ প্রাচীর সেলুলোজ নির্মিত, সেলুলোজ দিয়ে তৈরি, আর মুখ্য রঞ্জক পদার্থ থাকবে দুটো, মূলত থাকতেই হবে এই দুটো, অন্য আরো থাকবে রঞ্জক পদার্থ। ক্লোরোফিল এ ও বি হচ্ছে মুখ্য রঞ্জক। কোন ক্ষেত্রে ক্লোরোফিল এ ও বি মুখ্য রঞ্জক নয়, অন্য কেউ আছে, তারা আবার সব উদ্ভিদে নয়, তারা অন্য দলে চলে যাবে। ক্লোরোফিল এ ও বি যদি মুখ্য রঞ্জক হয়, তারা হবে উদ্ভিদ দলের মধ্যে, যদি বাকিগুলো থাকে। এই হলো আমাদের উদ্ভিদ কাকে বলবো, এই ধারণা নিয়েই উদ্ভিদের আলোচনা হবে, উদ্ভিদের উদাহরণ আসবে, অন্যগুলোকে উদ্ভিদ বললে চলবে না। তাহলে উদ্ভিদ কাকে বলে করেছি, মনে করে নিলাম, বললাম উদ্ভিদ কাকে বলে। সাড়া দেবে, আর বাইরে থেকে বা ভেতর থেকে যেখান থেকেই হোক না কেন, একটা কিছু এসেছে বলেই না সাড়াটা দিয়েছে, পরিবর্তন হয়েছে। তাহলে উদ্দীপনা বয়ে এনেছে কেউ একটা। জীবের নির্ধারণযোগ্য বাহ্যিক বা অভ্যন্তরীণ একটা পরিবর্তন, তার যে শর্ত প্রভাবক, যে পরিবর্তনটা এনেছে, তাকে উদ্দীপক বলবো। এই ঠান্ডা হাওয়া বইছে, বেশ ঠকঠক করে কাঁপছি, এই যে হাওয়াটা ঠান্ডা এসেছে, সে আমার উদ্দীপনা এনেছে, সে উদ্দীপক আমাকে কাঁপতে বাধ্য করলো, আমার উদ্দীপনা। তাহলে উদ্দীপক ঠান্ডা হাওয়া। সূর্যের আলো উদ্দীপক সূর্যমুখীর জন্য, এই হলো উদ্দীপক। তাহলে জীবের নির্ধারণ, জীব বুঝতে পারা যায়, অনেক এমন কিছু ঘটনা ঘটছে যেটা আমি বুঝতেই পারছি না, সূর্যে অনেক কিছু বোমার, বড় বড় বোমা ফাটছে, আমি শুনতেই পাচ্ছি না, আমার কাছে এটা কোনো উদ্দীপনাই নয়। তাহলে নির্ধারণ যোগ্য হতে হবে, যেটা বুঝতে পারে জীব। এইরকম বাহ্যিক বা অভ্যন্তরীণ। অনেক সময় দুটো গান বাজছে পরপর একসাথে হুড়মুড় করে, আমি কোনোটাই বুঝতে পারছি না, তার কারণ দুটো যে উদ্দীপনা এত তাড়াতাড়ি যাচ্ছে আমাদের কাছে, সেটা উদ্দীপনা নয়, আমরা অনুধাবনই করতে পারছি। উদ্দীপক দুরকম, এক হচ্ছে বাহ্যিক, স্বাভাবিকভাবে একটা বাহ্যিক, একটা অভ্যন্তরীণ। বাহ্যিককে না, যারা বাইরে আছে জীবদেহের, তারাই বাহ্যিক উদ্দীপক, আলো, উষ্ণতা, অভিকর্ষ, বল।
আলো, উষ্ণতা, অভিকর্ষ, বল এরা হচ্ছে বাহ্যিক উদ্দীপক। আর অভ্যন্তরীণ কারা যারা ভেতরে আছে, একটা এক্সটার্নাল স্টিমুলাস। এক বচনে স্টিমুলাস, বহু বচনে স্টিমুলাই। ব্যাসার্ধকে বলা হয় রেডিয়াস ইংরেজিতে এক বচনে, একাধিক ব্যাসার্ধ হলে রেডিয়াই। এইটা একটা ব্যাকরণগত নিয়ম। তাহলে এক এক্সটার্নাল স্টিমুলাস, এক্সটার্নাল স্টিমুলাই একাধিক যদি বলো, তাহলে স্টিমুলাস এন্ড স্টিমুলাই বাহ্যিক উদ্দীপক। অভ্যন্তরীণ উদ্দীপক যারা ভেতরে আছে, যারা ভেতরে আছে তারা অভ্যন্তরীণ। বিশেষ করে হরমোন, উৎসেচক, আয়ন এরা ভেতরেই থাকে, বিভিন্ন ধরনের উদ্দীপনা বয়ে আনে, কাজ করে। তাহলে ক্যালসিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, সোডিয়াম আয়ন এরা উদ্দীপনা যোগাবে নানা ক্ষেত্রে, নানা জৈব রাসায়নিক পদ্ধতিকে সঞ্চালিত করার জন্য। সেটা ভেতরে ভেতরে হবে। হরমোনও বিভিন্ন কাজ করে, কোনটা বাইরে আমরা বুঝতে পারি, কোনটা ভেতরে ভেতরে চলে, আমরা তেমন বাইরে থেকে হয়তো বুঝতে পারি না। খাদ্যের পাচন হচ্ছে বা কোনো একটা কাজ হচ্ছে, তো সেই সব অনেক কিছু ঘটে, উদ্দীপনা ভেতরেই থাকে, আমরা তেমন হয়তো বুঝতে পারি না। আবার কোনো কোনো জিনিস খুব ভালো বুঝতে পারি। তাহলে উদ্দীপনা যে বয়ে এনেছে আমাদের যে পরিবর্তন, সেটা যে কোনো জীবের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে বলছি বটে, কিন্তু যে কোনো জীবের ক্ষেত্রে সেটা বাইরের পরিবর্তন, একটা ভেতরের পরিবর্তন, সেটা কোনো একটা শর্তের জন্য ঘটেছে। সেই শর্তটাকে আমরা নিলাম উদ্দীপক বলে। সেটা বাইরেও হতে পারে, ভেতরেও হতে পারে। দু ধরনের উদ্দীপকের কথা নেবার চেষ্টা করলাম। সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম কয়েকটা আয়নের নাম, সেক্ষেত্রে অভ্যন্তরীণ উদ্দীপক হিসেবে নিলাম। তাহলে বাহ্যিক উদ্দীপক, অভ্যন্তরীণ উদ্দীপক উদাহরণ করেছি। পরিবর্তনের জন্য যে শর্ত তাকে জেনেছি। এখন পরিবর্তনের জন্য শর্ত আমরা জীবের ক্ষেত্রে মূলত আমরা যে আলোচনা করব আগে, সেটা উদ্ভিদ প্রাণীতে। চলন এবং গমন দুটি সাধারণ বিষয়, কিন্তু একটু পার্থক্য আছে। আমরা সেই পার্থক্যটা আগে ভালো করেও জেনে নিতে চেষ্টা করব। তাহলে চলন জিনিসটা কি না? চলন জিনিসটা হচ্ছে জীবের কোন দেহের কোন একটা যদি অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করা হয়, কিন্তু জীবটা এক জায়গাতেই স্থির আছে। পাতাটা নড়েছে কিন্তু উদ্ভিদ এক জায়গাতেই স্থির আছে, এটা চলন। হাতটা নাড়ালাম, সেটা চলন, কারণ এক জায়গায় বসে আছে। কিন্তু যদি দৌড়ে একটা চলে যায় একটা প্রাণী, তাহলে সেটা চলনে হবে না, কারণ স্থান পরিবর্তন হয়েছে। এইটা গমন, এবং গমনের জনিত চলনও রয়েছে। কিন্তু চলন শুধু বলতে হলে সেটা এক স্থানে স্থির থাকতে হবে। দেহটা, সম্পূর্ণ দেহটা স্থান পরিবর্তন করবে না। যদি করে তাকে বলতে হবে গমন, লোকোমোশন। তাহলে চলন বা মুভমেন্ট এবং গমন বা লোকোমোশন, এই রকম দুটি বিষয় নিয়েছি। কারণ এদের নিলাম, এরা পরিবর্তনকে শনাক্ত করতে পারবে, এবং এই একটা বাইরের একটা সাড়া দেখতে পাবো। পরিবর্তন শনাক্ত করে সাড়া যেটা দেখতে পাবো, সেটা কি রকম না? চলন গমনের সাড়া দেখতে পাওয়া যায়। চলন গমনে সাড়া দেখতে পাওয়া যাবে, সেই জন্য সাড়া কি রকম দুটি ক্ষেত্র নিয়েছি, চলন গমন। এইভাবে ধীরে ধীরে বোঝবার চেষ্টা করছি। সংবেদনশীলতা জীবে কেমন? প্রথম উদ্দীপক, তারপরে সাড়া দানের দুটি পদ্ধতি। সাড়া দান তাহলে কাকে বলবো, কিরকম বলবো? উদ্ভিদের ক্ষেত্রে সাড়া দান চলন বৃদ্ধি, মানে বৃদ্ধিজ চলন মূলত, এবং পরিবর্ধন, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, এগুলো উদ্ভিদের দেহের কোন স্থান পরিবর্তন সামগ্রিকভাবে হচ্ছে না, এক জায়গাতেই থাকবে। কিন্তু পাতা নড়তে পারে, আকর্ষণটা গিয়ে চলে যেতে পারে, উদ্ভিদটা লম্বায় বেড়ে যেতে পারে, ফুলটা নড়তে পারে, এরকম সব অনেক কিছু ঘটছে। সেগুলো সব চলন অথবা বৃদ্ধিজ চলন বা পরিবর্তন।
প্রাণী কাকে বলে একবার মনে করে নিচ্ছি। যে সমস্ত ইউক্যারিওট বহুকোষী জীবের কোষ প্রাচীর নেই, পরভোজী পুষ্টি দেখা যায়, তাদের প্রাণী বলে। এই সংজ্ঞা অনুযায়ী প্রাণী চলবো আমরা, তাহলে করে নিচ্ছি। এরপরে আসছি, উদ্ভিদে কোনো গমন দেখা যায় না। বইয়ে তোমাদের লেখা থাকতে পারে উদ্ভিদের গমন বলে, লেখা আছে ট্যাকটিক এবং উদাহরণ দেওয়া আছে। যাদের উদাহরণ দেওয়া আছে ক্ল্যামাইডোমোনাস ভলভক্স, ওরা এককোষী, ওরা আর কেউ উদ্ভিদ বর্তমানে নয়, তাই ওই উদাহরণগুলো আর চলবে না, আর উদ্ভিদে এখন কোনো গমন গ্রহণ করা হয় না। 5 রাজ্যযুক্ত শ্রেণী বিভাজন আমরা পড়তে হবে, পড়ে আসছি। সেই অনুযায়ী কোনো উদ্ভিদের আর গমন নেই, এটি ঠিক করে চলতে হবে। সবাইকে জানিয়ে রাখি, তাহলে উদ্ভিদে কোনো গমন দেখা যায় না, সেটা একটু মনে রাখতে হবে। প্রাণীর সাড়াদান নিচ্ছি চলন আর গমন। প্রাণী কি বলে নিয়েছি, প্রাণী কি তাও বলে নিয়েছি। প্রাণীতে কোনো এককোষী কেউ প্রাণী নেই, সবাই বহুকোষী। কোন প্রাণীর উদাহরণ এককোষী লেখা চলবে না, মনে থাকে যেন। আগে যখন শ্রেণী বিভাজন দুটো জীবজগৎকে দুভাগে ভাগ করা হতো, তখন এককোষী প্রাণী ছিল, এখন আর নেই। এখন যে শ্রেণী বিভাজন পড়ছি তাতে কিন্তু ওটা হবে না। উদ্ভিদের চলনকে দুভাগে ভাগ করছি। চলন 1 নম্বর ট্রপিক চলন, 2 নম্বর ন্যাস্টিক চলন। কি জিনিস, কেন ভাগ করলাম আসছি। তাহলে উদাহরণ থেকে শুরু করি, ছবি দেখা শুরু করি, মনে হয় বুঝতে আমাদের সুবিধা হবে। আমরা ভাগ করেছি দুটো ভাগে, ট্রপিক আর ন্যাস্টিক। কিসের ভিত্তিতে? ভিত্তিটা এই, যদি চলন এবং চলনের দিক উদ্দীপকের দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাহলে সেটা ট্রপিক। চলন হয়েছে কিন্তু চলনের দিকটা উদ্দীপকের দ্বারা নিয়ন্ত্রিত নয়, তাহলে সেটা ন্যাস্টিক। এইভাবে ভাগ করেছি। তাহলে চলন উদ্দীপকের দ্বারা তো নিয়ন্ত্রিত হচ্ছে, কিন্তু নিয়ন্ত্রিত হবে দিকটাও কিনা। যদি দিকটা হয় তাহলে ট্রপিক, যদি না হয় তাহলে ন্যাস্টিক। উদাহরণ নেই, সহজ উদাহরণের মধ্যে কিছু জটিলতা নেই, সহজ উদাহরণে আসছি। আলোর দিকে যদি রাখি আমরা কোনো একটা গাছকে, দেখি বাকিটা যদি অন্ধকার থাকে, তাহলে আলোর দিকে উদ্ভিদের কাণ্ড বেঁকে যায়, এই আমাদের চেনা ঘটনা। ট্রপিক চলন, এই জিনিসটা যেখানে দেখতে পাই সেটা কাণ্ডে দেখতে পাই, তাকে বলি ফটোট্রপিক, আলোর জন্য ট্রপিক। এই ট্রপিক চলনের একটা তাহলে ভাগ করলাম। ট্রপিক কথাটা এসেছে গ্রিক শব্দ ট্রোপোস থেকে, যার অর্থ বেঁকে যাওয়া, যার অর্থ বেঁকে যাওয়া। ট্রপিক কথাটা এসেছে ট্রোপোস শব্দ থেকে। এখানে কাণ্ডটা বেঁকে গেছে আলোর দিকে। সবাই আলোর দিকে বেঁকে যাবে এমন কথা নেই, আলোর বিপরীত দিকেও বেঁকে যেতে পারে, যাবেও, হবে। আমরা এখন যেটা ট্রপিক দেখেছি সেটা আলোর দিকে বলেছি, কাণ্ডে। তাহলে ট্রপিক চলন উদ্দীপকের দ্বারা দিক নির্ণীত চলন। ট্রপিক চলনের দিকটাও, চলনের দিকটা উদ্দীপক নিয়ন্ত্রণ করবে, তাই ট্রপিক। যেমন এখানে কাণ্ড চলেছে আলোর দিকে, যদি বিপরীত দিকে যায়, মূল জানি নিশ্চয়ই, তাহলে জানবে সেটা ফটোট্রপিক, তাহলে ওটা উল্টোটা। কাণ্ডে যা দেখলাম মূলে তার উল্টো দেখবো, তাহলে একটা পজিটিভ একটা নেগেটিভ। অভিকর্ষের জন্য যদি টবকে দেখতে পেয়েছো, টবকে উল্টে দেওয়া হয়েছে গাছটা, কাণ্ডটা কেমন বেঁকে যাচ্ছে দেখতে পাচ্ছ নিশ্চয়ই। কাণ্ডটা কিরকম, অভিকর্ষের উল্টো দিকে যাচ্ছে, কাণ্ডটা অভিকর্ষের উল্টো দিকে যাচ্ছে।
যেদিকে আকর্ষণ অভিকর্ষ পৃথিবীর কেন্দ্রের দিকে তার বিপরীতে যাচ্ছে, গ্র্যাভিট্রপিক। মূলটা যাবে অভিকর্ষের দিকে, তাহলে অভিকর্ষের বিপরীতে অথবা অভিকর্ষের দিকে, যাই হোক না কেন, তাহলে এক্ষেত্রে একটা ট্রপিক চলনটার দিক নির্ণয় করছে উদ্দীপক, গ্র্যাভিট্রপিক অথবা জিওট্রপিক। গ্র্যাভিট্রপিক অথবা জিওট্রপিক এইরকম মূলের ক্ষেত্রে সেই দিকে যাচ্ছে। আমরা এই যে অভিকর্ষের প্রভাব সত্যি আছে কি নেই জানতে চাই, জানবার একটা উপায় করছি। দেখো, জানতে চেয়ে আমরা একটা এসে পৌঁছচ্ছি অভিকর্ষের প্রভাব কেমন আছে একটু জানবার জন্য। আচ্ছা, দেখতে চাইছি, দেখো দেখতে পাওয়া গেলে ভালো, ভালো করে দেখতে পাচ্ছ কিনা দেখো। আমরা পৌঁছেছি মহাকাশযানে, পৃথিবীর বাইরে, যেখানে অভিকর্ষের প্রভাব নেই বললেই চলে বা নেই, এমন একটা জায়গায় এসে দেখতে চাইছি অভিকর্ষের প্রভাব। এই যে চলন আমরা বললাম আছে কি নেই একটু দেখা যাক। তো পৃথিবীতে ঠিক হয়তো বুঝতে পারবো কিনা, আমরা মহাকাশে এসে পৌঁছেছি। তাহলে মহাকাশে যানে রাখা রয়েছে অঙ্কুরোদ্গমের জন্য ব্যবস্থা। আমরা একটা বাক্স খুলে দেখাচ্ছেন, সেখানে মূলগুলো কিরকম বাড়ছে। বাঁদিকের মূলগুলো অন্ধকারে রাখা রয়েছে, ডান দিকের মূলগুলো আলোতে রাখা রয়েছে। কিরকম বৃদ্ধি পেয়েছে অঙ্কুরোদ্গমের পরে, মূলগুলো বৃদ্ধি কেমন পেয়েছে সেটা একটা দেখবার বিষয়। বাঁদিকের মূলগুলো যারা অন্ধকারে আর ডান দিকের যারা আলোতে ছিল, আলোতে যারা ছিল তারা একটু একটু সবুজ অঙ্গ রয়ে গেছে, কিন্তু বাঁদিকে যারা অন্ধকারে রয়েছে সেই অন্ধকারের মূলগুলো বৃদ্ধি পেয়েছে, কিন্তু বৃদ্ধি কিরকম পেয়েছে না সেটা বোঝার বিষয়। এখন সঙ্গে সঙ্গে কিছু কাজ বলা হয়েছে তোমাদের বয়সী বা তোমাদের থেকে একটু ছোট বয়সী ছেলে মেয়েদের পৃথিবীতে বলা হয়েছে তোমরাও সেই সময় অঙ্কুরোদ্গমের পরীক্ষা করো। তারাও অঙ্কুরোদ্গমের পরীক্ষা করেছে, মূল কিরকম বেড়েছে তারা দেখাচ্ছে, 10-15 দিন অন্তর কিরকম বেড়েছে তারাও আমাদের সব দেখিয়ে দিচ্ছে কিরকম মূল বেড়েছে। তাহলে পৃথিবীতে মূলের বৃদ্ধি, অভিকর্ষ সেখানে আছে, আর মহাকাশে অভিকর্ষ নেই, সেখানে কিরকম বৃদ্ধি, এই দুটোকে মিলিয়ে দেখা হচ্ছে। দুই মিলিয়ে দেখে বুঝতে হবে কিরকম করে সেই অভিকর্ষের চলছে। আলো ফেলা হয়েছে তাতেও কিরকম চলছে। পৃথিবীতে যদি মূল অঙ্কুরোদ্গমের সময় আলো ফেলা হয়েছে, কিছু সবুজ অঙ্গ রয়েছে, দেখা যাচ্ছে কাণ্ডটার বৃদ্ধি ভালো হয়েছে, কিন্তু যদি অন্ধকারে করা হয় সেখানে সবুজ কিছু অঙ্গ তেমন নেই, মূলের বৃদ্ধি ভালো হয়েছে। তাহলে এইরকম সব বৃদ্ধি দেখা যাচ্ছে পৃথিবীতে কেমন হয়েছে সেই সময়ে, আর তখন মহাকাশেও পরীক্ষা করা হয়েছে। তাহলে এইরকম একাধিক জিনিস দেখা হলো, দেখে ব্যাপারটা করা হচ্ছে। এইরকম তার থেকে তাহলে কি দেখা গেল, জানা গেল না মহাকাশে যে সমস্ত অঙ্কুরোদ্গম হয়েছে তার ফলে যে মূল তৈরি হয়েছে, সেই মূলগুলো কিরকম তৈরি হয়েছে, সেই মূলগুলো কিরকম হয়েছে সেই মূলগুলো একটু দেখে নিচ্ছি আরেকবার। বাঁদিকে দেখো মূলগুলোর বৃদ্ধি সবার সমান ঠিক মতো হয়নি, কেউ গোলাকারও হয়ে গেছে, কারণ এখানে কোনো অভিকর্ষের প্রভাব নেই। তাহলে অভিকর্ষের প্রভাব থাকে বলেই পৃথিবীতে মূলগুলো সব পৃথিবীর কেন্দ্রগামী হয়। মহাকাশে এটা না থাকায় তাই জন্য কেউ যে কোনো দিকে বাঁকছে, এমনকি গোলাকারও হয়ে যাচ্ছে। এই হচ্ছে মূলের বৃদ্ধি। পৃথিবীতে মূলত্রাণে, উদ্ভিদের মূলত্রাণে অভিকর্ষ অনুধাবনের জন্য কোষ থাকে, তারা সেটা অনুধাবন করতে পারে এবং তাই মূল পৃথিবীর কেন্দ্রের দিকে চলতে থাকে বা অভিকর্ষটা যে প্রভাব অনুভব করে সেই অনুযায়ী চলে। তাহলে দুটো ট্রপিক চলন করলাম, একটা ফোটোট্রপিক, একটা করলাম গ্র্যাভিট্রপিক। দু ধরনের দুটো চলন। ট্রপিক চলনে এসে পৌঁছেছি, তার মধ্যে
ফোটোট্রপিক এবং গ্র্যাভিট্রপিক, এবং তাতে দু ধরন করলাম, একটা পজিটিভ অনুকূল, একটা প্রতিকূল বা নেগেটিভ। এবং কি করে বুঝতে পারছি যে অভিকর্ষের প্রভাব আছে বা নেই, সেটার জন্য মহাকাশ থেকেও সাহায্য নিলাম। এবং দেখতে পেলে তো মহাকাশের গবেষণার সঙ্গে সঙ্গে স্কুলের ছাত্রছাত্রী তারাও কেমন যোগ দিয়েছে। তোমরাও তাহলে এরকম গবেষণায় যোগ দিতে পারো যদি প্রস্তুত ঠিক করে থাকো।